আসসালামু আলাইকুম। আজকের এই বিশ্লেষণে একেবারে ভিন্ন মাত্রার একটা বিষয় নিয়ে কথা হবে। ধূমপান ক্ষতিকর এ কথাটা তো সবারই জানা, কিন্তু এর পেছনের বিজ্ঞান, বাস্তবতা আর ধ্বংসাত্মক প্রভাবগুলো আসলে কতটা গভীর। সাধারণ স্বাস্থ্য সতর্কতার বাইরে গিয়ে আজ পুরো বিষয়টা ধাপে ধাপে ভেঙে দেখার চেষ্টা করা হবে। চলুন সোজা মূল আলোচনায় ঢোকা যাক। ৮০ লক্ষ। হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে প্রতি বছর ঠিক এই সংখ্যক মানুষ তামাক ব্যবহারের কারণে প্রাণ হারায়। সংখ্যাটা একটু কল্পনা করা যাক। এর মধ্যে ৭০ লক্ষ মানুষ মারা যাচ্ছে সরাসরি ধূমপানের কারণে, আর বাকি প্রায় ১২ লক্ষ মানুষ তারা কিন্তু ধূমপান না করেও শুধু পরোক্ষ ধোঁয়ার শিকার হয়ে মারা যাচ্ছে। বিষয়টা আসলেই চমকে দেওয়ার মতো, তাই না? আজকের এই বিশ্লেষণে মূলত ৫টি দিক তুলে ধরা হবে। ১. বিষাক্ত রাসায়নিকের মিশ্রণ। ২. শরীর ও মস্তিষ্কের ক্ষতি। ৩. পরোক্ষ ধূমপান ও পরিবেশ। ৪. ইসলামী দৃষ্টিকোণ। এবং সবশেষে থাকছে এই আসক্তি থেকে বেরিয়ে আসার একটা দারুণ উপায়, 4D মেথড। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, বিষাক্ত রাসায়নিকের মিশ্রণ বা ক্ষতিকর ককটেল। একটা জ্বলন্ত সিগারেট মানে কিন্তু শুধু তামাক পোড়া ধোঁয়া নয়, বরং এটা হলো শরীরে মারাত্মক সব রাসায়নিক ঢোকানোর একটা স্বেচ্ছা প্রক্রিয়া। শুনলে অবাক লাগতে পারে, সিগারেটের ধোঁয়ায় প্রায় ৭,০০০ রাসায়নিক পদার্থ থাকে, আর এর মধ্যে অন্তত ৭০টি সরাসরি ক্যান্সার সৃষ্টি করে। একবার চিন্তা করা যাক, ইঁদুর মারার বিষ হিসেবে যে আর্সেনিক ব্যবহার করা হয়, টয়লেট ক্লিনারে থাকা অ্যামোনিয়া, ব্যাটারির ক্যাডমিয়াম, এমনকি মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত ফর্মালডিহাইড, এই সবই কিন্তু সিগারেটের উপাদান। মানে প্রতিবার ধোঁয়া টানা মানেই নিজের শরীরে এই ভয়াবহ একটা ককটেল ঢেলে দেওয়া। এবার আসি দ্বিতীয় ধাপে, শরীর ও মস্তিষ্কের ক্ষতি। ঠিক কিভাবে এটা ভেতর থেকে শরীরকে ধ্বংস করছে। ক্ষতির মাত্রাটা কিন্তু সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি ভয়াবহ। ফুসফুস ক্যান্সারের কথা তো সবার জানা। এর ৮৫% ক্ষেত্রেই প্রধান কারণ এই ধূমপান। কিন্তু এখানেই শেষ নয়। কার্বন মনোক্সাইড রক্তে অক্সিজেন কমিয়ে দেয়, আর নিকোটিন রক্তনালীকে সংকুচিত করে। ফলশ্রুতি হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় ঠিক দ্বিগুণ। অক্সিজেন না পাওয়ায় ত্বক স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১২ বছর বেশি বয়স্ক দেখায়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কমে যাওয়া থেকে শুরু করে এরেকটাইল ডিসফাংশন বা হাড়ের ঘনত্ব কমে যাওয়ার মতো মারাত্মক সব সমস্যা তৈরি হয়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা এতটাই কমে যায় যে সাধারণ কোনো সংক্রমণের বিরুদ্ধেও শরীর ঠিকমতো লড়তে পারে না। একটা খুব প্রচলিত ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন ধূমপান করলে বোধহয় মানসিক চাপ বা টেনশন কমে যায়, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আসলে যা ঘটে তাকে বলা হয় মেন্টাল অ্যাট্রফি বা মস্তিষ্কের ক্ষয়। নিকোটিন সাময়িকভাবে একটু উদ্দীপনা দিলেও পরে সেটা মস্তিষ্কে তীব্র এক অস্থিরতা তৈরি করে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, দীর্ঘদিন ধূমপান করলে ব্রেনের আকৃতি আক্ষরিক অর্থেই ছোট হয়ে যায়। আনন্দের হরমোন কমে গিয়ে তৈরি হয় গভীর বিষণ্ণতা, আর স্কিজোফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এটা মূলত মস্তিষ্ককে বোকা বানানোর একটা রাসায়নিক বিভ্রম ছাড়া আর কিছুই না। এরপরের বিষয়টা আরও একটু সংবেদনশীল। ৩ নম্বর পয়েন্ট, পরোক্ষ ধূমপান ও পরিবেশ, এক নীরব ঘাতক। আগেই বলা হয়েছিল ১২ লক্ষ। বিশ্বব্যাপী প্রতি বছর ঠিক এই সংখ্যক অধূমপায়ী মানুষ কেবল অন্যের ছাড়ানো ধোঁয়ার কারণে মারা যায়। আর এই নীরব ঘাতকের সবচেয়ে বড় শিকার হচ্ছে অবুঝ শিশু এবং গর্ভবতী নারীরা। শিশুদের ক্ষেত্রে হাঁপানি, নিউমোনিয়া, এমনকি ঘুমের মধ্যে হঠাৎ মৃত্যুর মতো মারাত্মক ঝুঁকি তৈরি হয় এই পরোক্ষ ধূমপানের কারণে। সেকেন্ড হ্যান্ড স্মোক বা পরোক্ষ ধূমপানের বিষয়টা অনেকেরই জানা। আশেপাশের মানুষের ছাড়া ধোঁয়া শ্বাসের সাথে ভেতরে যায়। কিন্তু থার্ড হ্যান্ড স্মোক সম্পর্কে ধারণা আছে কি? এটা কিন্তু আরও বেশি ভয়াবহ। ধূমপানের পর সেই বিষাক্ত ধোঁয়া প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত বাতাসে থেকে যায়। শুধু তাই নয়, জামাকাপড় আর আসবাবপত্রের সেই বিষাক্ত রাসায়নিক একেবারে জমে থাকে। এর মানে হলো, একটা সিগারেট নেভানোর অনেকক্ষণ পরও সেই অদৃশ্য বিষ পুরো পরিবারকে নিঃশব্দে বিপদের মুখে ফেলে দিচ্ছে। পরিবেশের ওপর এই অভ্যাসের প্রভাবটাও এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একটা ছোট্ট পরিসংখ্যান দেয়া যাক। শুধু বাংলাদেশেই প্রতিদিন প্রায় ১.৫ কোটি ধূমপায়ী যেখানে সেখানে সিগারেটের ফিল্টার ফেলে দেয়। আর এই ফিল্টারগুলো মাটিতে মিশে যেতে সময় নেয় প্রায় ১০ বছর। মানে দীর্ঘমেয়াদে চারপাশের মাটি এবং পরিবেশ মারাত্মকভাবে বিষাক্ত আর দূষিত হয়ে উঠছে। এখন আসা যাক ৪ নম্বর বিষয়ে, ইসলামী দৃষ্টিকোণ এবং আধুনিক ফতোয়া। অতীতে যখন ধূমপানের ভয়াবহতা সম্পর্কে মানুষের পরিষ্কার ধারণা ছিল না, তখন অনেক আলেম এটাকে মাকরুহ বা অপছন্দনীয় বলতেন। বিষয়টা ছিল অনেকটা কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাওয়ার মতো। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন এর নীরব বিষক্রিয়া স্পষ্টভাবে প্রমাণ করল, তখন চিত্রটা একেবারে পাল্টে যায়। মিশরের আল আজহার থেকে শুরু করে মুসলিম ওয়ার্ল্ড লীগ এবং বিশ্বের প্রায় সমস্ত প্রখ্যাত বিশেষজ্ঞরা এখন একমত যে এটি সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ।
স্কলারদের এই সিদ্ধান্তে পৌঁছানোর মূল ভিত্তিগুলোর একটা হল সূরা আল আরাফের ১৫৭ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে আল্লাহ পবিত্র ও ভালো বস্তু হালাল করেন আর ক্ষতিকর নোংরা জিনিস হারাম করেন। যেহেতু সিগারেটের বিষাক্ত রূপ এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তাই এটা যে নিঃসন্দেহে ক্ষতিকর আর নিকৃষ্ট বস্তুর কাতালে পড়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি আরও একটি শক্ত প্রমাণ হল সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। স্কলাররা ব্যাখ্যা করেন যে ধূমপানের মাধ্যমে এই যে ধীরগতির আত্মবিধ্বংসী প্রক্রিয়া, এটা মূলত এক ধরনের আত্মহত্যারই শামিল। তাছাড়া বিভিন্ন হাদিসেও নেশাজাতীয় দ্রব্যকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এ ধরনের আসক্তিকে তীব্র অপরাধ হিসেবে ধরা হয়েছে। এতক্ষণ তো শুধু সমস্যার কথা হলো, এবার আসা যাক সমাধানের কথায়। ৫ নম্বর পয়েন্ট, 4D মেথড বা উত্তরণের উপায়। আমাদের মানবদেহের কিন্তু এক অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। শরীরে এই বিষাক্ত রাসায়নিক ঢোকা বন্ধ করলেই শরীর নিজে থেকেই নিজেকে সারাতে শুরু করে দেয়। মাত্র ২ থেকে ১২ সপ্তাহের মধ্যে রক্ত সঞ্চালনের উন্নতি হয়। ৫ বছর পর স্ট্রোকের ঝুঁকি একেবারে একজন অধূমপায়ীর সমান হয়ে যায়। আর ১০ বছর পর ফুসফুস ক্যান্সারের ঝুঁকি অর্ধেকেরও নিচে নেমে আসে। নিরাময়ের এই প্রক্রিয়াটা আসলেই এক বিস্ময়। কিন্তু এই তীব্র আকাঙ্ক্ষা বা আসক্তি কাটানো যাবে কিভাবে? এখানেই আসে 4D মেথড বা 4D পদ্ধতি। খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা কৌশল। প্রথম ডি হল ডিলে বা দেরি করা। সিগারেট খাওয়ার প্রবল ইচ্ছা হলে কেবল ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। এতে আকাঙ্ক্ষার তীব্রতা কমে যায়। দ্বিতীয়ত, ডিপ ব্রিথিং বা গভীর শ্বাস নেওয়া। এটা সাথে সাথে স্নায়ুতন্ত্রকে শান্ত করে। তৃতীয়ত, ড্রিঙ্ক ওয়াটার। একটু একটু করে পানি খেলে মুখের তৃষ্ণা মেটে এবং অন্য কিছু একটা করার অনুভূতি আসে। আর সবশেষে ডু সামথিং এলস, হাঁটাহাঁটি করা বা অন্য কোনো কাজে মনোযোগ সরিয়ে নেওয়া। এই ছোট ছোট চর্চাগুলোই কিন্তু আসক্তি থেকে মুক্তির একটা খুব পরিষ্কার পথ তৈরি করে দেয়। সবশেষে একটা কথালে ভাবার বিষয়, যদি মানবদেহ নিজেকে অলৌকিকভাবে সারিয়ে তোলার ক্ষমতা রাখে আর আসক্তি থেকে বেরিয়ে আসার বৈজ্ঞানিক পথটাও সামনে এতটাই পরিষ্কার থাকে, তবে সব জেনেও আজই এই বিষাক্ত অভ্যাসটা ছেড়ে দিতে আসলে বাধাটা কোথায়? এই প্রশ্নটার উত্তর সবারই অন্তত একবার নিজের কাছে খোঁজা উচিত।